অধ্যয়ন নাম রাসায়নিক বিক্রিয়া। এখানে আমাদের কি কি আছে? অনেক মোটামুটি বেশি না, অল্প কয়েকটা টপিক আছে এখানে। বিক্রিয়া আছে কিছু: সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, তাপোৎপত্তি, তাপহারি, প্রতিস্থাপন, আদ্র বিশ্লেষণ অথবা পানি বিশ্লেষণ, পানি যোজন, অধক্ষেপণ, সমানীকরণ বিক্রিয়া, জারণ বিজন বা রেডক্স বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো আবার দুই ধরনের হয়ে থাকে। আমরা ষষ্ঠ অধ্যায় পড়ছি, একমুখী বিক্রিয়া এবং বহুমুখী বিক্রিয়া। তারপর আমাদের আছে জারণ সংখ্যা নির্ণয় করা, এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। এবার আছে জারণ বিজন, যে একই অধক্ষেপণ 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 বিক্রিয়া। হ্যাঁ, জারণ বিজন একই সাথে ঘটে, এবারটা কোশ্চেন আমাদের আসে, মানে ম্যাক্সিমাম পরীক্ষাতেই আসে। তারপর একটা আছে লাস্যাদিল নীতি ব্যাখ্যা। হ্যাঁ, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমাকে বলে যে তুমি লাস্যাদিল নীতি ব্যাখ্যা করে কিভাবে উৎপাদন বাড়ানো যায়, এই টাইপের কোশ্চেন আসে। জারণ সংখ্যা নির্ণয়, এটা আছে 3 মার্কসের জন্য আসে। তো সর্বপ্রথম আমাদের বিক্রিয়া থেকে একটা টোটাল কোশ্চেন আসে। তো আমরা একটু বিক্রিয়াগুলো সবার আগে দেখবো। ঠিক আছে, এখানে আমি বিক্রিয়া লিখছি, 11টা বিক্রিয়া লিখছি। তো প্রথম থেকে শুরু করি। ওকে, অর্থাৎ যে বিক্রিয়া আমরা দেখতে পাবো যে একটা মাত্র উৎপাদ আছে। যে দেখো, সালফার অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করছে সালফার ডাইঅক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া উৎপন্ন করছে চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট। অর্থাৎ এই বিক্রিয়া দেখা যেতেছে শুধুমাত্র একটা, যে দুইটা থেকে একটা। আমাদের উদ্দেশ্য হয়েছে একটা লক্ষ্য করব যে কি তৈরি হয়েছে, কয়টা তৈরি হয়েছে, একটা তৈরি হয়েছে নাকি দুইটা তৈরি হয়েছে। তৈরি হয়েছে কয়টা? একটা। যেহেতু একটা তৈরি হয়েছে, সুতরাং আমরা সহজে বলতে পারবো যে হ্যাঁ, অবশ্যই এটা একটা সংযোজন বিক্রিয়া। তার মানে এখন পৃথিবীতে যত সংযোজন বিক্রিয়া আছে আমরা দেখলে চিনতে পারবো না। এখন আমরা যদি বলি যে আমাদের দেওয়া আছে কার্বন প্লাস, হ্যাঁ, বিক্রিয়ক সমস্যা নেই, বিক্রিয়ক দুইটাই থাকবে ম্যাক্সিমাম। ঠিক আছে, দুইটা থেকে একটা হবে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এটাও কিন্তু সংযোজন বিক্রিয়া নাকি? তো সংযোজন বিক্রিয়া চেনার উপায় হচ্ছে গিয়ে দুইটা বিক্রিয়ক থাকবে, ওদিকে খেয়াল করা দরকার না, যে কোনো একদিকে লক্ষ্য করবো, উৎপাদে লক্ষ্য করবো আমরা। যেখানে একটা মাত্র উৎপাদ থাকবে তাহলে বুঝতে পারবো এটা একটা সংযোজন বিক্রিয়া। 2 নম্বরে আমরা খেয়াল করবো বিয়োজন বিক্রিয়া। তো বিয়োজন বিক্রিয়াটা আসলে কি? বিয়োজন বিক্রিয়াটা হয়েছে গিয়া সংযোজনের উল্টা। এখন যদি আমি এখানে তোমার বিক্রিয়ক থাকবে একটা মাত্র, বিক্রিয়ক একটি, উৎপাদ একের অধিক হবে, উৎপাদ হবে একের অধিক। এখানে বিক্রিয়ক হবে একটা মাত্র। কিভাবে? যদি আমরা এখানে সেম আগের ক্যালসিয়াম কার্বনকে ভাঙি, ক্যালসিয়াম কার্বনকে যদি আমরা তাপ দেই, তাহলে ভাঙা যাবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, তাই না? তার মানে এখানে বোঝা গেল যে আমাদের এখানে একটা মাত্র বিক্রিয়ক থেকে দুইটা উৎপাদ তৈরি হয়েছে। তো আমি যে প্রথমে লিখছি যে বিক্রিয়ক থাকবে কয়টা? একটা, শুধুমাত্র একটা বিক্রিয়ক থাকবো। তাহলে আমরা ওই বিক্রিয়কে বুঝতে পারবো যে এটা অবশ্যই বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে, তার মানে বিয়োজন বিক্রিয়া চেনার উপায় হচ্ছে গিয়া একটা মাত্র বিক্রিয়ক থাকবে। ঠিক আছে, এখন সেটা যত বড় বিক্রিয়া হোক না কেন, অনেক বড় একটা যোগ দেওয়া থাকতে পারে এখানে, এখানে 2-3টা উৎপন্ন হইতে পারে। কিন্তু আমরা সবসময় খেয়াল করবো যে আমাদের বাম পাশে কয়টা দেওয়া আছে। যদি একটা দেওয়া থাকে তাহলে সেটা বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে, এরপরে আর 3 নম্বর আমরা কি লিখছিলাম? দহন বিক্রিয়া। হ্যাঁ, তো যখন ব্যাখ্যাটা চাবে তখন ঠিক ওভাবেই দেবো যে উপরে 3 নং বিক্রিয়া উদ্দীপকের বিক্রিয়া দুইটি হলো, একটা সংযোজন বিক্রিয়া, একটা বিয়োজন বিক্রিয়া। তো কেন? কারণ এখানে দেখা যাচ্ছে যে দুইটা বিক্রিয়ক মিলে একটা উৎপাদ তৈরি করছে, সুতরাং এখানে দুইটা সংযোগ ঘটছে। সেক্ষেত্রে এটাকে এই জন্য বলা হয় সংযোজন বিক্রিয়া। অপরদিকে এখানে ভাঙে তৈরি হয়েছে দুইটা, এই জন্য এটাকে বলা হয়েছে বিয়োজন বিক্রিয়া। আর দহন বিক্রিয়া কাকে বলে? দহন বিক্রিয়া হচ্ছে কোন একটা যোগকে যদি আমরা পোড়াই, দহন দহন তো বুঝি আমরা, তাই না? যে দহনে দাহিত হয়, যে তা দহন কি? দহন এখন কোনো কিছু পোড়ানো, এখন কোনো কিছু পোড়াইতে হইলে কি দরকার হয়? অক্সিজেন দরকার হয়। অর্থাৎ আমরা যাই পোড়াই না কেন, অক্সিজেনের উপস্থিতি অবশ্যই লাগবে। অক্সিজেন অনুপস্থিতিতে কোনো দহন বিক্রিয়া বা কাউকে পোড়ানো সম্ভব না। তার মানে আমরা বুঝতে পারলাম এই দহন বিক্রিয়ার একটা মূল থিম হচ্ছে গিয়া বিক্রিয়কে অক্সিজেন অক্সিজেন থাকবে। ঠিক আছে, বিক্রিয়কে একটা অক্সিজেন অণু থাকবে। ঠিক আছে, কারো সাথে না, সে একা থাকতে হবে। হ্যাঁ,
আমরা এখন বলতাম যে এখানে এই যে এখানে একটা অক্সিজেন আছে, তার মানে এই অক্সিজেন না, একটা অক্সিজেনও সে একাই থাকবে স্বতন্ত্রভাবে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি, হ্যাঁ যেমন আমরা এইটা কিন্তু বলতে পারি যে কার্বন প্লাস অক্সিজেন, এটা যে কার্বন ডাই অক্সাইড, এটাও কিন্তু একটা কি বিক্রিয়া, দহন বিক্রিয়া। মজার বিষয় হচ্ছে এটা একই সাথে দুইটা বিক্রিয়া, একই সাথে একটা সংযোজন বিক্রিয়া এবং একটা দহন বিক্রিয়া, ঠিক আছে? তো কখনো কখনো উদ্দীপক এমন থাকবে যে একটা বিক্রিয়া দুই রকমের আচরণ করতে পারে, তখন আমরা দুইটা বৈশিষ্ট্য লিখবো, যে লিখবো এখানে বিক্রিয়াটা একই সাথে একটা দহন বিক্রিয়া এবং অপরদিকে একটা সংযোজন বিক্রিয়া। দহন কি জন্য? যেহেতু এখানে বিক্রিয়ক হিসেবে অক্সিজেন বিদ্যমান আছে, সুতরাং এটা একটা দহন বিক্রিয়া। অপরদিকে যেহেতু এটা দুইটা মিলে একটা তৈরি করছে, একটা উৎপাদ, সুতরাং এটাকে বলা হবে সংযোজন বিক্রিয়া। হ্যাঁ, যেমন আমরা যদি নাইট্রোজেন নেই আর প্লাস প্লাস হাইড্রোজেন নেই, তাহলে এখানে কি হবে, NH3 অ্যামোনিয়া। এটা কিন্তু কি বিক্রিয়া বলতো, এটা কি দহন? এটা কিন্তু সংযোজন, এটা কিন্তু আর দহন না। কেন দহন না? কারণ এখানে কিন্তু আমাদের অক্সিজেন নাই, ঠিক আছে, এখানে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে সংযোজন। যে কোনো কিছুকে পোড়াতে হলে অক্সিজেন দরকার, যেমন এই যে সালফার যেটা ছিল, এটা কিন্তু একটা দহন বিক্রিয়া, আবার একই সাথে সংযোজন বিক্রিয়া। তো আমরা তিনটা বিক্রিয়া এখানে লিখছি, তিনটা বিক্রিয়া বলছি, একটা সংযোজন, একটা বিয়োজন, একটা দহন। তিনটা বিক্রিয়া একটা চিনতে পারবো? ওকে। এরপরে 4 নম্বরে আমাদের কি ছিল, তাপ উৎপত্তি, তাপ প্রহারী। তাপ উৎপাদী, তাপ উৎপাদী বিক্রিয়াটা কি? যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তাই না, তাকে আমরা বলতে বলবো তাপ উৎপাদী বিক্রিয়া। তো আমাদের আসলে চিনতে হবে, চেনার উপায়টা যদি বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ বিক্রিয়া কোনটা কি সেটা বের করতে পারবো। একটা বিক্রিয়া আমি লিখলাম যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন উৎপন্ন হইল অ্যামোনিয়া, ঠিক আছে? এখানে একটা ক্লোন দিয়ে দেওয়া আছে যে ডেল এইচ সমান সমান মাইনাস 92 কিলোজুল। ডেল এইচ সমান সমান মাইনাস কত, 92 কিলোজুল। তার মানে এখানে একটা তাপ দেওয়া আছে, তাই না? একটা তাপ দেওয়া আছে কিনা? যদি কোনো বিক্রিয়ায় তাপ দেওয়া থাকে তাহলে বুঝতে পারবো হ্যাঁ এখানে তাপের সাথে একটা রিলেশন আছে, হয়তোবা তাপ উৎপত্তি বিক্রিয়া হবে, নয়তোবা তাপহারী বিক্রিয়া হবে। যেহেতু যদি কোনো বিক্রিয়ার সামনে তাপ দেওয়া থাকে, তাপ উল্লেখ করা থাকে, যেমন এখানে ডেল এইচ, তোমরা অষ্টম অধ্যায়ে পড়ছো, ডেল এইচ মানে কি, তাপমাত্রা পার্থক্য। তো এখানে এখানে একটা তাপ উল্লেখ করা আছে কিনা, -92 কিলোজুল। এই বিক্রিয়ার সাথে একটা তাপ উল্লেখ করা আছে। যদি কোনো বিক্রিয়ার সামনে তাপ উল্লেখ করা থাকে তাহলে আমরা বুঝবো এই বিক্রিয়াটা হয়তো তাপ উৎপত্তি হবে, নয়তো বা তাপহারী হবে। ক্লিয়ার? এখন এখন ডেল এস আছে মাইনাস, আমরা জানি যে ডেল এস যদি মাইনাস হয় তাহলে ওই বিক্রিয়াকে বলতে পারবো তাপ উৎপত্তি বিক্রিয়া, ঠিক আছে? এখানে অথবা যদি ডেল এইচ এর মান মাইনাস থাকে, ডেল এইচ ইকুয়াল টু মাইনাস এত জুল, 100 জুল, 500 জুল, 600, 1000, 1200 যাই থাকুক না কেন, থাকলে বুঝতে পারবো ওটা একটা তাপ উৎপত্তি বিক্রিয়া, কারণ তাপ উৎপত্তি বিক্রিয়ায় ডেল এইচ এর মান ঋণাত্মক। খেয়াল করো, তাপ উৎপত্তি বিক্রিয়া ডেল এইচ এর মান কি, ঋণাত্মক। ওকে। অথবা যখন ডেল এইচ দেওয়া থাকবে না তখন শুধুমাত্র পজিটিভ 92 কিলোজুল থাকবে। দেখো বিশেষটা কিন্তু খেয়াল করতে হবে, যখন ডেল এইচ দেওয়া থাকবে তখন মাইনাস, আর যদি কোনো ডেল এইচ উল্লেখ করা না থাকে, এক্স্যাক্টলি শুধু তাপটা দেওয়া থাকে, তখন সেটা হবে কি, প্লাস। তো কখনো কখনো যখন কোশ্চেন করে স্যাররা তখন দেখা যায় যে ডেল এইচ দেওয়া থাকে না, তোমাদের এই যে বিভ্রান্ত করার জন্য শুধুমাত্র প্লাস 92 কিলোজুল দিয়ে দিল। তো অনেকে ভাবে হ্যাঁ এখানে তো প্লাস আছে, এটা মানে তাপহারী বিক্রিয়া হবে, কিন্তু আসলে তো এটা তাপহারী না, এটা কি কি তাপ উৎপত্তি বিক্রিয়া। ঠিক আছে, সবাই কি এটা বুঝতে পারছো? অর্থাৎ ডেল এস মাইনাস হলে তাপ উৎপত্তি, অথবা শুধুমাত্র তাপমাত্রা প্লাস হলে সেটাও তাপ উৎপত্তি। ওকে। এবার আমরা আসি তাপহারীতে। তাহলে তাপহারী কি, এটা উল্টা না? এটা এমন দেওয়া থাকলো নাইট্রোজেন প্লাস সেম বিক্রিয়া যদি আমরা লিখি 2 অ্যামোনিয়া
এখানে ডেল এইচ দেওয়া আছে মনে করো +92, তাহলে এটা কি হবে, যদি ডেল এইচ এর মান পজিটিভ হয় তাহলে সেই বিক্রিয়াকে আমরা বলতে পারবো তাপরি বিক্রিয়া অথবা -92 কিলোজুল। ঠিক আছে, অর্থাৎ তাপ উৎপত্তি বিক্রিয়া এবং তাপহারি বিক্রিয়া তো চিনতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নাই। এখানে ডেল এইচ এর মানটা পজিটিভ থাকবে, অথবা যদি শুধু তাপমাত্রা দেওয়া থাকে সেটা নেগেটিভ হবে, আগেরটার বিপরীত। ওকে, তো আমরা 5টা বিক্রিয়া পড়ে ফেলছি, 5টা বিক্রিয়া চিনতেও পারছি সহজে যে আমরা কিভাবে চিনবো বিক্রিয়া। এরপরে আমাদের যেটা আছে সেটা প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বাংলা অর্থটা আসলে কি? প্রতিস্থাপন মানে একজনের জায়গায় আরেকজনকে স্থাপন করা। এখন কার জায়গায় কে স্থাপন করতে পারবে? দুইজন লোক বসে আছে, মনে করো একজন আছে এমপি সাহেব বসে আছে আর চেয়ারম্যান সাহেব বসে আছে, বা দুইজনে বসবে। এখন তোমার এমপি সাহেব বসে আছে, চেয়ারম্যান সাহেব আসলো, এখন এমপি সাহেব কি আমাদের চেয়ার থেকে উঠবে? উঠবে শিওর? এমপির পাওয়ার বেশি নাকি চেয়ারম্যানের পাওয়ার বেশি? তাহলে এমপি কে চেয়ারম্যান আসলে কি এমপি এমপি উঠবে চেয়ার থেকে, চেয়ার ছাইড়া? উঠবে না। কিন্তু চেয়ারম্যান যদি বসা থাকে তাহলে কি চেয়ারম্যান উঠবে নাকি এমপি? অবশ্যই চেয়ারম্যান কি করবে, উঠে যাবে। আচ্ছা বলছে আমি আমি বসে আছি, আমি একটা চেয়ারে বসে আছি, আমার স্যার হঠাৎ করে আইসে পড়ছে, তো আমি তো ওখানে বসে থাকতে পারি না, তাই না? আমি অটো ওখান থেকে উঠে যাবো না। আর যদি আমি না উঠাই, আমি যদি না উঠি, ঘাটতারামি করি যে না আমি উঠবো না, তখন কিন্তু তার শক্তি আছে বা তার ক্ষমতা আছে আমাকে কান ধরে উঠানো। ঠিক আছে, প্রতিস্থাপনা ঠিক এই রকমের। আমরা একটা ধাতুর সক্রিয়তা সিরিজ পড়ছি, কে না কে ম্যাক গাইবে এলোজনে ফিরে, শোনা পাবে হাই কুলাঙ্গার হাজারি আজ স্পিড হবে আমায়, এই টাইপের এটা ধাতুর সক্রিয়তা সিরিজ। পড়ছো? এটা একটা গান 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 শোনো কখনো? দেখো আমি একটা জিনিস লিখি, আহ উম, আচ্ছা গজল গান শোনা ভালো। কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে, সোনা পাবে হাই কুলাঙ্গার হাজারি আজি পিটাবে আমায়। তার মানে আমি সবার আগে দিছি কাকে? পটাশিয়ামকে, তাই না? আমরা তো ম্যাথ পড়ছি, গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্ন তো আমরা বুঝি, যে তার মানে এখান থেকে সোডিয়াম থেকে কি পটাশিয়ামকে বরফ বোঝানো হয়েছে না? সোডিয়ামকে ছোট, তারপর ক্যালসিয়ামকে ছোট, অর্থাৎ বড় থেকে ছোটর দিকে যাইতেছে, তাই না? অর্থাৎ এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ, এটাকে বলা হয় ধাতুর সক্রিয়তা সিরিজ। এটা মনে রাখা একটা সুন্দর একটা ছন্দ আছে এরকমের, যে কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে, সোনা পাবে হাই কুলাঙ্গার হাজারি আজি পিটাবে আমায়। ঠিক আছে, তো যাই যাক, যারা পিটাক সমস্যা নেই, সমস্যা নাই, আমার মুখে যে সই না তারপরে খাতায় লিখবা। ঠিক আছে, আর আমি এটা লিখে দিব না, সমস্যা নেই। তার মানে এখানে এই যে ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম পর্যন্ত এদেরকে বলা হয় তোমার কি বলা যায় যে সক্রিয় ধাতু, অধিক সক্রিয় ধাতু। তারপর আছে মধ্যম সক্রিয় ধাতু, এই হাইড্রোজেন হচ্ছে গিয়ে প্রশাম, এ সক্রিয় না নিষ্ক্রিয় না। লাস্টে যেগুলো আছে এটাকে বলা হয় কম সক্রিয় ধাতু। হ্যাঁ, এটা হচ্ছে মধ্যম সক্রিয় ধাতু। পটাশিয়াম সব থেকে সক্রিয় হচ্ছে লিথিয়াম, লিথিয়ামের সক্রিয় এত বেশি। এরা হয়েছে গিয়ে সক্রিয়, মানে কি বলা যায় যে সর্বাধিক সক্রিয়। তারপর এরা হয়েছে গিয়ে হ্যাঁ, এরা হচ্ছে মধ্যম সক্রিয়, এরা হচ্ছে গিয়ে প্রশাম, হুম, হাইড্রোজেন প্রশাম।
আর লাস্টে যারা তারা হচ্ছে গিয়া কম সক্রিয় দেখে তাদেরকে দেখা যায় আমাদের পরিবেশে পাওয়া যায়। এই সিলভার আমাদের পরিবেশে পাওয়া যায় না? এই যে ব্যাটারে তোমার এই যে বিভিন্ন সিলভারে পাতিল আমরা রান্না করি, হ্যাঁ, প্লাটিনাম এরকমের। কপার মানে কপার মানে হচ্ছে গিয়া তামা। জিঙ্ক আছে 10টা, 10টার পাতিল আছে আমাদের বাসায়। তার মানে এখান থেকে আমরা এইটা কেন, এটা পড়ার উদ্দেশ্য হচ্ছে কি আমরা সামর্থ্য সম্পর্কে জানলাম। হুম। ধাতু সময়ের সামর্থ্য কিরকম। কেউ কি বের হয়ে গেছে? পিকচার দিতেছে এই গ্রুপে। আমি কি বের হয়ে গেছে নাকি আছে? ও আচ্ছা আচ্ছা, বাংলাটা দিছে। হ্যাঁ স্যার। আহ, দেখো, হ্যাঁ, কিভাবে শক্তিশালী হয়, শক্তিশালী বা ব্যাপারটা একটু আলাদা। তোমরা তো চতুর্থ অধ্যায় পড়ছো যে কি বলা যায় যে ধাতুর, হ্যাঁ, ওটাও তো পড়ছো তোমরা ইয়া অনুযায়ী যে হুম শক্তির, আমি বলিস না, ওটা তো সক্রিয়তা যা পড়ো নাই, তোমরা পড়ছো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তারপরে তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে, এই চারটা পড়ছো, কিন্তু সক্রিয়তা পড়ো নাই। সক্রিয়তা জিনিসটা হচ্ছে গিয়া যে কোন মৌলটা কত আগে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, ঠিক আছে, কোন মৌলটা কত আগে ইলেকট্রন। একটু খেয়াল করে দেখবা যে পটাশিয়াম লাস্টে কয়টা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে কিন্তু। আর ক্যালসিয়াম লাস্টে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা ইলেকট্রন থাকে। তার কারণে পটাশিয়ামের থাকে মাত্র একটা, ক্যালসিয়ামের দুইটা, মানে একটা ত্যাগ করতে খুব কম শক্তির প্রয়োজন হয়, কিন্তু দুইটা ত্যাগ করতে আর একটু বেশি শক্তির প্রয়োজন হয়। যেহেতু তার একটু বেশি শক্তির প্রয়োজন হয়, সে একটু পরে করে, আর পটাশিয়াম আগে করে, যার কারণে তার সক্রিয়তা বেশি। হ্যাঁ, সোডিয়ামও লাস্টে আছে একটা, তার ভিতরে আবার দুইজনের ভিতরে আবার পটাশিয়ামের বেশি। হুম। সক্রিয়তা সম্পর্কে তোমার একটা ওই চতুর্থ অধ্যায়ে ওখানে মানে কিছুটা আছে, আলোচনা করা হয়েছে। হয়তোবা গাইডের ভিতর কিছু কোশ্চেন আছে যে কোনটা সক্রিয়তা বেশি এবং কেন, এই টাইপের। আয়নীকরণ শক্তি ব্যাপারটা আলাদা। আয়নীকরণ শক্তি ব্যাপারটা আলাদা, আর এটা আলাদা। সক্রিয়তা, ধাতুর সক্রিয়তা, এখানে আলোচনা করতেছি ধাতুর সক্রিয়তা। ওখানে আয়নীকরণ শক্তি ক্ষেত্রে তোমরা সব পড়ছো, ধাতু অধাতু পুরো পর্যায় সারণীর ভিত্তিতে কাঠটা কম, কোন জায়গায় গেলে বাড়ে, গ্রুপে উপর থেকে নিচে গেলে কি হয়, একটা পর্যায়ে ডান থেকে বামে গেলে, বাম থেকে ডানে আসলে কি হয়, তাই না? এভাবে পড়ছো। নিষ্ক্রিয় গ্যাস মাত্র 6টা আছে আমাদের। কম সক্রিয়। ওটা শুধুমাত্র ওই যে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে। হ্যাঁ, ওটা যে ব্যাসার্ধের ক্ষেত্রে, যে ব্যাসার্ধ আস্তে আস্তে কমে, কেন কমে, ওই ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা আছে, ঠিক আছে। ওইটা চতুর্থ অধ্যায়ে যখন যদি কোনোদিন পড়াই তখন বলো। এখন মাথা ভিতরে গাইথা রাখো যে এইটা আমাদের এইটা মাথা ভিতরে থাকবে অলওয়েজ। এই এই লিস্ট অনুযায়ী বুঝবো যে কে বেশি সক্রিয় ধাতু আর কে বেশি সক্রিয় না। ওকে। তো এখন আমি একটা বিক্রিয়া লিখবো প্রতিস্থাপন করার জন্য। আমি যদি লিখি কি লেখা যায়, জিঙ্ক আছে এখানে, কপার আছে। আমি লিখলাম জিঙ্ক প্লাস কপার সালফেট। তখন এখানে হলো জিঙ্ক সালফেট প্লাস কপার। একটু খেয়াল করে দেখা যাচ্ছে যে এখানে ঘটনাটা ঘটছে কি, কপারকে জিঙ্ক উঠাই দিছে, ঠিক আছে। বলছে ওর সাথে তো সালফেটের সাথে তোমার কোনো কাজ নাই, তুমি যাও, আমি ওর সাথে একটু আলোচনা করি, ঠিক আছে। তো জিঙ্ক ওরে উঠাই দিয়া বেচারা মন খারাপ করে এখানে গিয়ে বসে আছে। কারণ কি? কারণ শক্তি তো আর বেশি নাই। হুম। শক্তি আছে জিঙ্কের বেশি, আমরা আগে দেখছি এখান থেকে যে জিঙ্ক অনেক আগে, যে কপার কিন্তু অনেক পরে, ঠিক আছে। জিঙ্ক অনেক আগে, সেক্ষেত্রে জিঙ্ক কিন্তু পারছে কাকে সরাই দিতে, এই কপারকে সরাই দিতে পারছে, সরাই তার জায়গা দখল করে নিছে।
ঠিক আছে, এটা হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ যদি কোনো এই প্রতিস্থাপন বিক্রিয়া চেনার উপায়টা আসলে কি? চেনার উপায় হচ্ছে কি, আমরা যদি কখনো দেখি যে কোন একটা বিক্রিয়ায় একটা বিক্রিয়ক অপর একটা বিক্রিয়ক, তোমার একটা মৌল অপর একটা মৌলকে উঠাই দিচ্ছে, উঠাই তার জায়গায় গিয়ে বসছে, তখন ওই বিক্রিয়াটা বলতে পারবো আমরা এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ এখানে একটা মৌল দ্বারা অপর একটা মৌল প্রতিস্থাপিত হয়েছে। ঠিক আছে, এখন যদি আমরা এটা এমন করে লিখতাম কপার প্লাস জিঙ্ক সালফেট, তখন কি হইতো? তখন কিন্তু তখন কিন্তু বিক্রিয়াই ঘটতো না। ঠিক আছে, ওই যে আমি বললাম যে এমপি সাহেব যদি বসে থাকে চেয়ারম্যানকে উঠিতে পারবো, কান ধরে উঠিতে পারবো না, উঠটা থাপ্পড় খেয়ে এসে পারবো। ঠিক আছে, তার মানে সে কিন্তু পাওয়ারফুল, সে বলতেছে যে ভাই তুমি উঠো, বলছে না তুই চলে যা। ঠিক আছে, ওই যে বলছে না তুই চলে যা, মানে সে চলে গেছে, তার আর সাহস নাই সেক্ষেত্রে। কেন তার, হ্যাঁ তার, তার সাহসটা বা তার শক্তিটা, তার পাওয়ার একটু বেশি কপারের থেকে, সেক্ষেত্রে নো রিয়াকশন, কোনো বিক্রিয়া হবে না এখানে। তো আমরা কি প্রতিস্থাপন বিক্রিয়াটা বুঝতে পারছি ইনশাল্লাহ? ওকে, অর্থাৎ একটা মৌল দ্বারা প্রতিস্থাপিত হবে, সেটা আমরা বলতে পারবো প্রতিস্থাপন বিক্রিয়া। তো নেক্সট আমাদের